আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? 9:30 বেজে গেছে। সো ইটস আওয়ার টাইম। সবাই একটু কাইন্ডলি লাইভে জয়েন করেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। সবাই একটু কাইন্ডলি লাইভে জয়েন করেন এবং লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আমরা ফুললি বেসিক টাইপের জিনিসগুলো পড়বো। হ্যাঁ, ফুললি বেসিক টাইপের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু পড়ার চেষ্টা করব। আমার ভয়েস ঠিক আছে কিনা একটু কমেন্টে জানান। আমার ভয়েস ঠিক আছে কিনা একটু জানাবেন। আমাদের 9:30 মানেই আমাদের একদিন পর পর ক্লাস থাকে। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে। একটু সবাই লাইভটা শেয়ার করে দেন। একটু সবাই লাইভটা শেয়ার করে দিবেন। একটু শেয়ার দিয়ে আসি সব জায়গায়। আজকে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করব 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। কিছু কিছু ট্রিক্স শিখবো, কিছু কিছু টপিক শিখবো। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আমাকে কি শোনা যায়? আমাকে কি শোনা যায়? একটু লাইভটা শেয়ার করবেন, শেয়ার করেন, একটু শেয়ার করেন। একটা শেয়ার হয়েছে মাত্র। আহ তো আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে টপিকসটা আছে এই টপিকসটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করব। এখানে আমরা ট্রিক্স শিখবো, কিছু 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 মানে ইম্পর্টেন্ট যে অবস্থানগুলো সেগুলো একটু শিখবো। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। চলে আসো। আমরা সর্বপ্রথম আমরা জানি যে একটা পর্যায় সারণী, আমরা যে পর্যায় সারণীটা দেখেছিলাম, তো এই পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে আমার টোটাল মৌল আছে হচ্ছে 111টা, সরি 118টা, 111টা বলতেছি। একটু যারা যারা ক্লাসটা করেন নোটটা শেয়ার করলে খুশি হব, নোটস শেয়ার করলে খুশি হব। একটু শেয়ার দিয়ে দেন সবাই, একটু শেয়ার দিয়ে দেন সবাই। ঠিক আছে, চলে আসেন। পর্যায় সারণীর টোটাল মৌল হচ্ছে 118টা। এই 118টা মৌলর মধ্যে একটু বুঝবেন, 118টা মৌলর মধ্যে ধাতু আছে কয়টা ভাইয়া? এটা পড়বেন। ধাতু হচ্ছে 94টা। আচ্ছা, অধাতু কয়টা? অধাতু হচ্ছে 18টা। উপধাতু, এটা মুখস্থ রাখতে হবে। উপধাতু কয়টা? উপধাতু হচ্ছে 6টা, মতান্তরে 7টা। 7টা যখন হবে তখন অ্যাস্টেটাইন হবে। উপধাতু হচ্ছে অ্যাস্টেটাইন হয় অনেক সময় বলে, কিন্তু মেইনলি হচ্ছে 6টা। আচ্ছা, যাই হোক, আমরা উপধাতু 7টা মুছে দেই, মনে থাকবে না। আচ্ছা, আমরা 6টাই শিখি। চলে আসেন। 6টা কিভাবে মনে রাখবেন? খুব ঠান্ডা মাথায় বুঝবেন। 6টা কিভাবে মনে রাখবেন? মনে রাখবেন হচ্ছে জি স্যার আসেন,
সাবধানে টুলে বসেন। কথা বোঝা গেছে? জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। ভাইয়া কিভাবে কি বলেন? জি স্যার। জিতে হচ্ছে জার্মেনিয়াম, জিতে হচ্ছে জার্মেনিয়াম। স্যার সিলিকন। আসেন, আসেন ভালো করে বুঝেন, আর্সেনিক। সাবধানে অ্যান্টিমনি, এসবি। সাবধানে টুলে বসেন, টেলুরিয়াম। পিতে হচ্ছে বোরন। তাহলে এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন, ভালো মতো পড়লে বেশ ভালো মতো পড়তে হবে, বেশ ভালো মতো পড়তে হবে। যে জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, যে এইখান থেকে বলতে পারে যে নিচের কোনটি, কথাটা বুঝবেন, নিচের কোনটি উপধাতু, নিচের কোনটি উপধাতু। আবারও শুনেন, এটা এইভাবে বলতে পারে যে নিচের কোনটি উপধাতু। উপধাতু কয়টা ভাইয়া? নিচের কোনটি উপধাতু? উপধাতু হচ্ছে 6টা। এই জিনিসটা একটু ভালো মতো পড়ে যাবেন। ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন, দ্যাটস ইট, শেষ। এখন চলে আসি এই অধাতুগুলার মধ্যে, একটু আমরা অধাতুর পার্টটা দেখব। অধাতুগুলার মধ্যে গ্যাসিয়াস আছে, গ্যাসিয়াস হচ্ছে 11টা, ভালো করে বুঝেন, গ্যাসিয়াস 11টা। সলিড হচ্ছে আপনার, সলিড হচ্ছে 6টা, কথাটা বুঝেন, সলিড হচ্ছে 6টা। আরেকটা হচ্ছে আপনার তরল, হচ্ছে তরল অধাতু একমাত্র, তরল অধাতু হচ্ছে আপনার একটা, সেটা হচ্ছে ব্রোমিন। এটা মনে রাখবেন, তরল অধাতু কোনটা? ব্রোমিন। ভাইয়া সলিড গুলা মনে রাখেন, নিচের কোনটি কঠিন অধাতু। যদি আপনাকে এইভাবে বলে তাহলে লিখবেন যে আইসি, এগুলা মনে রাখেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট। সালমা অ্যাট কেমিস্ট্রি সার্ভাইভারশিপ। এটা মনে রাখবেন, আইসি সালমা অ্যাট কেমিস্ট্রি সার্ভাইভারশিপ। আচ্ছা, আইসি, আইতে হচ্ছে আয়োডিন, সি এসি সেলেনিয়াম, সালমা সালফার, অ্যাট অ্যাস্টেটাইন। এইটা যদি আপনার যদি অধাতুতে না দেন, এটা উপধাতুতে চলে যাবে, তখন অধাতু হয়ে যাবে 17টা, উপধাতু হয়ে যাবে 7টা। ঠিক আছে? কেমিস্ট্রি, সি ফর কার্বন, সার্ভাইভার, পি ফর শপের, পি ফর ফসফরাস। এটা মনে রাখবেন, আইসি সালমা অ্যাট কেমিস্ট্রি সার্ভাইভার শপ, মানে আমাদের শপে যখন কোর্স বিক্রি হবে, এখনো হচ্ছে না, তখন সালমাকে আপনি দেখবেন আমাদের শপে, সে কোর্স কিনতে আসছে। মনে থাকবে? মনে থাকবে? এই কমেন্ট করবেন, মনে থাকবে? এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে, যে আইসি সালমা অ্যাট কেমিস্ট্রি সার্ভাইভার শপ, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আমি কবিতা সাধারণত বলি না, বাট কিছু কিছু জায়গায় ট্রিক্স না মেনটেন করলে আসলে খুব ঝামেলা, কিছু কিছু জায়গায় ট্রিক্স না মেনটেন করলে খুবই ঝামেলা। আচ্ছা চলে আসেন, ক্লিয়ার এইটুকু? কমেন্টে জানাবেন, 5 জন দেখতেছেন, খুব ভালো লাগতেছে, কমেন্টে জানাবেন। চলে আসেন, যাদের রিভিশন দেওয়ার দরকার অবশ্যই রিভিশন দেন, যাদের দরকার নাই তাহলে আর কি করার। আচ্ছা যাই হোক, চলে আসেন। এই যে 118টা মৌল, 118টি মৌল, এটা কয়েকটা ব্লকে ভাগ করা হয়, এস পি ডি এফ। আবারও শুনেন, এইটা হচ্ছে 18টা মৌল আমার 4টা ব্লকে ভাগ করা হবে। 4টা ব্লকে কার কতটি মৌল আছে মুখস্থ করতে হবে। এস ব্লকের মৌল আছে হচ্ছে আপনার 14টা, নাকি? এস ব্লকের মৌল 14টা। পি ব্লকের মৌল হচ্ছে 36টা। ডি ব্লকের মৌল হচ্ছে আপনার 41টা। আর এফ ব্লকের মৌল হচ্ছে 27টা। আচ্ছা, এখন দেখবেন যে এফ ব্লকে আপনার 30টা মৌল আপনি কাউন্ট করবেন। আবারও শোনেন, এফ ব্লকে আপনি 30টা মৌল কাউন্ট করবেন। এই একটু শেয়ার দিয়ে দাও না, 7 জন দেখতেছো,
একটু শেয়ার দিলে কি হয়, এটা কাউন্ট করবেন। কিন্তু এই জায়গার 3টা মৌল আছে, এ ব্লকে অবস্থান দেয়া হয়েছে, তার মধ্যে 3টা মৌল আছে যারা হচ্ছে ডি ব্লকের মৌল। মেইনলি এ ব্লকের মৌল কাউন্ট করবেন 30টা, কিন্তু এই 30টার মধ্যে 3টা মৌল আছে, 3টা মৌল আছে যারা মেইনলি ডি ব্লক। আপনাদেরকে অনেকেই পড়াবে যে সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা হয়। আবারও শুনে রাখেন, আপনাকে যদি এটা বলে যে সৌন্দর্য বর্ধনের জন্য এটা করা হয়, না, এটা সৌন্দর্য বর্ধনের জন্য করা হয় না। এখানে মেইনলি এক্সট্রাকশন প্রসেসগুলা আলাদা। মনে রাখবেন যে 3টা মৌল কি কি আছে, 3টা মৌল হচ্ছে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, আরেকটা হচ্ছে থোরিয়াম। ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, আরেকটা হচ্ছে থোরিয়াম। এই 3টা মৌল ডি ব্লক হওয়া সত্ত্বেও এ ব্লকে অবস্থান দেওয়া হয়েছে। আবারও শোনেন, 3টা মৌল ডি ব্লক হওয়া সত্ত্বেও এ ব্লকে অবস্থান দেয়া হয়েছে। ক্লিয়ার? ডি ব্লক হওয়া সত্ত্বেও এ ব্লকে অবস্থান দেওয়া হয়েছে। ইট ইজ বিকজ অফ এদের এক্সট্রাকশন প্রসেস থেকে শুরু করে সবগুলা এ ব্লকের মতো। ঠিক আছে? কিন্তু এগুলা মেইনলি হচ্ছে ডি ব্লক ইলামেন্ট। আচ্ছা, এস ব্লকের মধ্যে একটা মৌল আছে, কথাটা বুঝেন। এস ব্লকের মধ্যে একটা মৌল আছে যাদের কিনা খুব ঠান্ডা মাথায় বুঝেন, যাকে কিনা পি ব্লকে অবস্থান দেওয়া হয়েছে। এস ব্লকের একটা মৌল যাকে পি ব্লকে অবস্থান দেওয়া হয়েছে, এস ব্লকের এই মৌলটা হচ্ছে হিলিয়াম। কথা বুঝেন, এস ব্লকের এই মৌলটা হচ্ছে হিলিয়াম। ক্লিয়ার? এটা ক্লিয়ার? আচ্ছা, এই পি ব্লককে বলা হয়, আপনাকে কি বলা হয়, যে প্রতিনিধিত্বকারী মৌল। পি ব্লককে কি বলা হয় ভাইয়া? প্রতিনিধিত্বকারী মৌল। কেন প্রতিনিধি? তারা প্রতিনিধি করে বা তাদের মাধ্যমে আসলে সবকিছু কন্ট্রোল হয়। এস ব্লকের 2টা ভাগ আছে, একটা হচ্ছে ক্ষার ধাতু, আরেকটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। ডি এর হচ্ছে 2টা ভাগ আছে, একটা হচ্ছে মেইনলি ডি ব্লক, আরেকটা অবস্থান্তর ধাতু। ডি ব্লক আর একটা অবস্থান্তর ধাতু। এফ ব্লকের মধ্যে 2টা অবস্থান আছে, একটা হচ্ছে এফ ব্লক, আরেকটা হচ্ছে আন্ত অবস্থান্তর। কথাটা বুঝেন, আন্ত অবস্থান্তর। ওয়ালাইকুম আসসালাম। তোরা তো পারিস ক্লাসগুলা করতে, রিভিশনটা হয়ে যায়, এক্সট্রা করে আর ক্লাস নেওয়ার দরকার পড়ে না। যাই হোক, আন্ত অবস্থান্তর যদি এফ 1 থেকে 13 পর্যন্ত থাকে ইলেকট্রন বিন্যাস, তাহলে সেটা আন্ত অবস্থান্তর। অবস্থান্তর ধাতু কারা? যদি ডি 1 থেকে 9 এর মধ্যে থাকে। আচ্ছা, ডি কোন ধাতু, ভালো করে বুঝেন, কোন ধাতু যদি D0 থাকে অথবা D10 থাকে, তাহলে সেটা হচ্ছে ডি ব্লক। D0 অথবা D10, যেখান থেকে হয়তোবা একটা চলে গেল, ডি ব্লক থেকে চলে গেছে, যাই হোক, D10 এটা হচ্ছে আপনার ডি ব্লক মৌল। আর এফ এও কি F14, 1 থেকে 13 পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে বলবেন আন্ত অবস্থান্তর ধাতু। ক্লিয়ার? আন্ত অবস্থান্তর ধাতু ক্লিয়ার কিনা? আন্ত অবস্থান্তর ধাতু। আচ্ছা, চলে আসেন পরের স্লাইডে যাই আমরা। একটু গ্রুপটা শেয়ার করেন, পেজটাতে একটু লাইক দেন, পেজটা শেয়ার করেন। একটু তো লাইভটা শেয়ার করতেই পারেন। লাইভটা শেয়ার করলে কি আপনার মান সম্মান শেষ হয়ে যাবে নাকি? লাইভটা একটাও শেয়ার হয় না, আমি খালি একটা শেয়ার দিছি। লাইভটা অ্যাটলিস্ট শেয়ার করে দেন। যাই হোক, চলে আসেন।
এর পরের দিকে চলে আসি, আমরা কথা না বাড়াই, যেহেতু আমাদের শেষ করতে হবে এটা খুব তাড়াতাড়ি। চলে আসেন, আমাদের মুশফিক ভাইয়া আসছে, বলছে দামি ক্লাস। মুশফিক ভাই এই ক্লাসটা আরো বেশি ভালো নেয়, ঠিক আছে? আমি এই থিওরিটিক্যাল ক্লাসগুলো একটু বেশি বড় করে নিয়ে নিই, মুশফিক ভাই সুন্দর করে পড়ায়। যাই হোক, চলে আসেন, আমরা যদি এস ব্লকের কিছু বৈশিষ্ট্য দেখি, এস ব্লকের কিছু বৈশিষ্ট্য দেখি, আমরা একটু হালকা পাতলা দেখব। এটা খুবই সহজ, আপনারা জানেন যে নিম্ন গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক থাকে, ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। এরপরে জানেন যে আপনার বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না, শিখা পরীক্ষা দিবে না। এর পরের দিকে চলে আসেন, এরা হচ্ছে বর্ণহীন, এরা হচ্ছে তীব্র বিজারক, তীব্র বিজারক, বর্ণহীন। আচ্ছা, এইখানে একটা কথা আছে, এরা বর্ণহীন হলেও, এইখানে একটা কথা আছে, এরা বর্ণহীন হলেও এরা যদি কোনো ডি ব্লক ইলামেন্টের সাথে, ভালো করে বুঝেন, ডি ব্লক কোনো ইলামেন্টের কোনো যৌগমূলকের সাথে বা মূলকের সাথে অ্যাটাচ থাকে, তখন সেটা কালার শো করে। যেমন KMnO4, পটাশিয়াম আমার এস ব্লক, কিন্তু MnO4 মাইনাস, MnO4 মাইনাস এটা হচ্ছে আমার Mn কি ডি ব্লক, তাই কি না? ডি ব্লক না? আচ্ছা, ডি ব্লকের মৌলের একটা মূলকের সাথে আছে, তখন সেটা রঙিন হবে, তখন সেটা কি হবে ভাইয়া? রঙিন হবে। ক্লিয়ার? তখন সেটা কি হবে? রঙিন হবে। এদের কি হয়, এদের ক্যাটায়নগুলো হচ্ছে ডায়াম্যাগনেটিক, এটা মনে রাখবেন। এদের ম্যাগনেটিক মোমেন্ট জিরো, ম্যাগনেটিক মোমেন্ট জিরো। কিভাবে বের করবেন? মিউ ইকুয়াল টু রুট ওভার n ইন্টু হচ্ছে n+2। n হচ্ছে কি আমার বেজোড় ইলেকট্রন সংখ্যা, বেজোড় ইলেকট্রন সংখ্যা, শেষ। এইটা হচ্ছে আমার সূত্র, বেজোড় ইলেকট্রন সংখ্যা। যদি বলে যে ম্যাগনেটিক মোমেন্ট কত, সাপোজ যদি বলে সোডিয়াম প্লাসের ম্যাগনেটিক মোমেন্ট কত, আমি একবারে বলে দিলাম, এদের একবারে জিরো লিখে দিতে পারেন, কারণ এদের কোনো আপনার বেজোড় ইলেকট্রন থাকে না। ক্লিয়ার? তাহলে এদের ম্যাগনেটিক মোমেন্ট থাকে কি? জিরো। এই কয়েকটা জিনিস একটু ভালো মতো পড়বেন, ছুরি দিয়ে কাটা যায়, নরম কিনা, বেরিয়াম, তারপর তীব্র বিজারক, তারপর এরা বর্ণহীন, ক্যাটায়ন, ঠিক আছে? এই জিনিসগুলো একটু ভালো মতো পড়ে যাবেন। এইটুকু ক্লিয়ার হয়েছে? দেখেন, আমি একদম খুবই ফাস্ট পড়াই যাব, কারণ এই জিনিসগুলো পুরো থিওরিটিক্যাল, আমি কয়েকটা ট্রিক শেখাবো, এখানে ট্রিক শেখানোর জন্য এটা করছি। ক্লিয়ার হয়েছে এটা? আশা করি যারা ক্লাস পড়ছেন ওদের রিভিশন হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যাই হোক, ক্লিয়ার না হইলেও ক্লিয়ার ধরে নিলাম। আচ্ছা, এখানে আমার ক্যামেরাটা সমস্যা করছে না আসলে ওবিএসটা সমস্যা করছে, আমি কিছুই বুঝছি না, এই জন্য কখনো আপডেট দিতে হয় না। পৃথিবীতে আপডেট খুব খারাপ জিনিস, হ্যাঁ, আপডেট খুবই খারাপ জিনিস। চলে আসেন, পি ব্লক মৌল, কথাগুলো বুঝেন। পি ব্লক যে মৌলগুলো আছে, অবশ্যই এর শেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করে। পি ব্লক মৌলগুলোকে আমরা প্রতিনিধিত্বকারী মৌল বলতে পারি, প্রতিনিধিত্বকারী মৌল বলতে পারি, প্রতিনিধিত্বকারী মৌল বলতে পারি আমরা। কথাটা বুঝেন? লাইভটা শেয়ার দিয়ে দেন, তাহলে অ্যাটলিস্ট আরো ফ্রি ক্লাস কন্টেন্ট তো পাচ্ছেনই। লাইভটা শেয়ার দিয়ে দেন, মাত্র একটা শেয়ার হয়েছে।
আচ্ছা, যাই হোক, পি ব্লক মৌলকে আমরা প্রতিনিধিত্বকারী মৌল বলতে পারি। হ্যাঁ, এরপরে চলে আসেন পি ব্লক মৌলর আমরা জানি এটার বিভিন্ন রকমের রূপভেদগুলা পড়ে যাবেন, ভালো করে বুঝবেন। এখানে রূপভেদ পড়বেন, রূপভেদগুলা পড়বেন। যেমন কার কার রূপভেদ পড়বেন আমি বলে দিচ্ছি। কার্বনের পড়বেন, ফসফরাসের পড়বেন, এই দুইটা তো মাস্ট পড়বেন, সালফারের পড়বেন। এই তিনটা রূপভেদ মাস্ট, ঠিক আছে? এই তিনটা রূপভেদ মাস্ট, এবং এদের পারস্পরিক রূপান্তর, পারস্পরিক রূপান্তর এই এই কয়েকটা ভালো মতো পড়ে যাবেন, খুবই ভালো মতো পড়বেন যে পারস্পরিক রূপান্তরগুলা কি কি, ভালো মতো পড়বেন। ভার্সিটির মানে ভার্সিটিতে এই জিনিসগুলা খুবই আসতে পারে এই জায়গায়। হ্যাঁ, আরেকটা পড়বেন যে হচ্ছে, আল্লাহ এটার ক্যামেরাটা এত ডিস্টার্ব দিচ্ছে কেন আমি এটা বুঝলাম না। দেখেন, পারস্পরিক রূপান্তরটা খুবই ভালো মতো পড়বেন। আর এখানে বিভিন্ন অক্সাইড আছে, যেমন কিছু কিছু জিনিস আছে এগুলার, যেমন কার্বন ডাই অক্সাইড, গ্যাসিয়াস, তারপর সিলিকন ডাই অক্সাইড, সলিড, এবং এগুলার মেল্টিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট কথাটা বুঝবেন। এগুলার মেল্টিং পয়েন্ট খুব ভালো মতো পড়বেন। যেমন সিলিকন ডাই অক্সাইডের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এই জায়গায় আরো কিছু কিছু জিনিস আছে, যে কোনটি পানিতে দ্রবীভূত হয়, CCl4 অর SiCl4, পানিতে দ্রবীভূত কিনা বা আর্দ্র বিশ্লেষিত হয় কিনা। এটা মেইনলি আর্দ্র বিশ্লেষিত হয় কিনা, আর্দ্র বিশ্লেষিত হবে কিনা। আচ্ছা, তো আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য অষ্টক সম্প্রসারণ করা লাগবে। আবারও শোনেন, আর্দ্র বিশ্লেষিত হওয়ার জন্য আমার অষ্টক সম্প্রসারণ করা লাগবে, যেটা কার্বন পারে না। কার্বন অষ্টক সম্প্রসারণ করতে পারে না, বাট সিলিকন অষ্টক সম্প্রসারণ করে। সিলিকন অষ্টক সম্প্রসারণ করে। ভালো করে বুঝবেন, সিলিকন অষ্টক সম্প্রসারণ করে। আমি এটা বুঝলাম না, এটা কি সমস্যা হচ্ছে। ড্রয়েড ক্যাম্প তো ঠিক আছে। আচ্ছা, যাই হোক, দেখেন, সিলিকন অষ্টক সম্প্রসারণ করতে পারে। সিলিকন সিলিকন কারণ সিলিকনে আমার কি আছে, সিলিকনে আমার ডি অরবিটালে ইলেকট্রন আছে, ডি অরবিটালে ইলেকট্রন আছে। তাহলে সিলিকন কি করতে পারবে ভাইয়া, অষ্টক সম্প্রসারণ করতে পারবে। তাহলে যারা অষ্টক সম্প্রসারণ করতে পারে তারা আদ্র বিশ্লেষিত হয়। আপনার এমসিকিউ টুক করে দাগায় দেবেন, টুস করে এমসিকিউতে দাগায় দিবেন যে কোনটা অষ্টক সম্প্রসারণ করতে পারে। এছাড়াও যদি আসেন, আমি একটু আসি, এছাড়াও যদি আসেন যে এরকম যদি থাকে যে আপনার NF3, NF3, তারপরে আসবে হচ্ছে NBr3, তারপরে আসবে Ni3। এগুলার মধ্যে আর্দ্র বিশ্লেষিত হয় কে, কথাটা বুঝেন। এগুলার মধ্যে কে আর্দ্র বিশ্লেষিত হবে, দেখা যায় NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। NF3 কি হয় না, এ আর্দ্র বিশ্লেষিত হবে না, আর্দ্র বিশ্লেষিত হবে না। যদি বলেন কেন, কারণ দেখেন নাইট্রোজেনেরও আমার ডি নেই, নাইট্রোজেনেরও ডি নেই, ফ্লোরিনেরও আমার ডি নেই, বাট এখানে কিন্তু ব্রোমিন পি ব্লক মৌল, কিন্তু ডি ব্লকে এটা যায় তার, ঠিক আছে? ডি অরবিটাল অ্যাটলিস্ট থাকতে হবে, তার মানে এখানেও আছে এখানেও আছে, তার মানে এই দুইটা আর্দ্র বিশ্লেষিত হবে, এই দুইটা আর্দ্র বিশ্লেষিত হবে।
কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই আদ্র বিশ্লেষণগুলো খুব ভালো মতো পড়ে যাবেন, যে কোনটি আদ্র বিশ্লেষিত হচ্ছে, কোনটি আদ্র বিশ্লেষিত হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? নেক্সট। আচ্ছা, একটু দাঁড়ান তো, আমি একটু দেখি কি সমস্যা হচ্ছে। আমার কি ফোনের সমস্যা? একটু ওয়েট। সরি। এই আমার ফোনের সমস্যা, যাই হোক, আমি দেখা যাক ফোন কিনা যায় কিনা। কোর্স নামাই ফোন কিনতে হবে একটা। মাইকের সমস্যার সমাধান হয়েছে, ফোনের সমস্যার সমাধান করতে হবে। আচ্ছা, চলে আসেন নেক্সট টপিকস। আমরা চলে আসি এখন ডি ব্লক মৌল। কথাগুলো বুঝবেন, কথাগুলা ক্লিয়ার করতে হবে। চলে আসেন। ডি ব্লক মৌল আমি আগেই বলছি যে এদের অনেক কাহিনী আছে। ওমা, এখানে তো আমাকেই দেখা যায় না। আচ্ছা, একটু দাঁড়ান, এখানে আমাকেই দেখা যাচ্ছে না। থেকে আসতেছে এবার নাকি? আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, চলে আসেন, সরি। আচ্ছা, চলে আসেন ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল আমি বলছিলাম হয় ডি 1 থেকে 9 পর্যন্ত থাকলে হবে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল। আচ্ছা, ডি 1 থেকে 9 পর্যন্ত থাকলে কি হবে ভাইয়া? অবস্থান্তর মৌল। ঠিক আছে, ডি 1 থেকে 9 পর্যন্ত থাকলে কি হবে? অবস্থান্তর মৌল। এখন এই অবস্থান্তর মৌলের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে, কথাটা বুঝছেন? অবস্থান্তর মৌলের কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেটা স্পেসিফিক কিছু কিছু বৈশিষ্ট্য আছে। যেমন দেখেন, এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। কথাটা বুঝছেন? এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। কেন করে এটার পড়ার এখন আপনার কোনো দরকার নেই, এটুকু জেনে রাখেন যে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। কারণ এইখানে আপনার কখনো কমপ্লেক্স কম্পাউন্ড গঠন হয়, কখনো সেই ইলেকট্রন ডোনেট করে, অনেক টাইপের কেস থাকে।
তো যাই হোক, এগুলার মধ্যে আপনার সব থেকে বেশি জারণ মান প্রদর্শন করে, সব থেকে বেশি জারণ মান, বেশি মানে পরিবর্তনশীল জারণ মান সব থেকে বেশি প্রদর্শন করা হচ্ছে ম্যাঙ্গানিজ। ঠিক আছে, সব থেকে বেশি পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা মনে রাখবেন, 6টা প্রদর্শন করে। ঠিক আছে, সর্বোচ্চ জারণ মান যদি বলে, সর্বোচ্চ জারণ মান প্রদর্শন করে কোনটি, সব থেকে বেশি এটা, সর্বোচ্চ জারণ মানও এটাই করে +7, সর্বোচ্চটাও ম্যাঙ্গানিজই করে +7। ঠিক আছে, এই ডি ব্লক যে মৌলটা আছে এটার কয়েকটা ট্রানজিশন সিরিজ আছে, একটাকে বলা হয় 3D, এটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ, এটা একটা হচ্ছে 4D, এটাকে বলবো আমরা সেকেন্ড ট্রানজিশন সিরিজ, একটা হচ্ছে 5D, সেটাকে বলবো আমরা থার্ড ট্রানজিশন সিরিজ। ঠিক আছে, আরেকটা হচ্ছে 6D, এটাকে বলবো আমরা ফোর্থ ট্রানজিশন সিরিজ, ফোর্থ ট্রানজিশন সিরিজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রথম অবস্থান্ত সিরিজ বা ফার্স্ট ট্রানজিশন সিরিজ অথবা 3D সিরিজের প্রথম মৌল আর শেষ মৌলর নামটা মনে রাখবেন, একটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম আর শেষ মৌল হচ্ছে জিঙ্ক। সেকেন্ড যে ট্রানজিশন সিরিজটা, একটা হচ্ছে ইট্রিয়াম, ক্যাডমিয়াম, ল্যান্থানাম, ল্যান্থানাম সহ সহ হফনিয়াম থেকে H3, মার্কারি। ফোর্থ যে ট্রানজিশন সিরিজটা আছে, একটু কথা বুঝেন, ফোর্থ যে ট্রানজিশন সিরিজটা আছে, অ্যাক্টিনিয়াম সহ, সরি অ্যাক্টিনিয়াম থোরিয়াম, থোরিয়াম সহ রাদারফোর্ডিয়াম থেকে সিএন। কথা বুঝছেন? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ভালো মতো পড়তে হবে, এই জিনিসগুলো আপনাকে ভালো মতো পড়তে হবে যে আপনার ফার্স্ট ট্রানজিশন সিরিজ কোনটা, সেকেন্ড ট্রানজিশন সিরিজ কোনটা, থার্ড ট্রানজিশন সিরিজ কোনটা, ফোর্থ ট্রানজিশন সিরিজ কোনটা, ট্রানজিশন সিরিজের প্রথম মৌল কোনটা, শেষ মৌল কোনটা, প্রথম মৌল কোনটা, শেষ মৌল কোনটা। কথা বুঝছেন? কথা ক্লিয়ার হয়েছে? এটা কথা ক্লিয়ার হইলে পরেরটায় যাই। এরপরে আসি যে এদের চৌম্বক ধর্ম। তো এদের চুম্বক ধর্মটা একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে প্যারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে এরা। এরা অনেক সময় ডায়া হয়, অনেক সময় প্যারা হয়, আর আরেকটা আছে হচ্ছে ফেরো, ফেরো চৌম্বক কিছু কিছু পদার্থ আছে, কি কি ভাইয়া মনে রাখবেন, ফেরি, পরি, নাই, কি কি, আয়রন, কোবাল্ট, নিকেল। ভালো করে মনে রাখবেন, আয়রন, কোবাল্ট, নিকেল, এই কয়েকটা জিনিস মনে রাখবেন। ঠিক আছে, কথা বুঝছেন? আয়রন, কোবাল্ট, নিকেল। প্যারাচৌম্বক কারা? প্যারাচৌম্বক যাদের বেজোড় ইলেকট্রন আছে, বেজোড় ইলেকট্রন আছে। ডায়াচৌম্বক কারা? যাদের বেজোড় ইলেকট্রন নেই। যদি বলেন যে ভাইয়া বুঝান, ভাইয়া বেজোড় ইলেকট্রন এই তো স্পিন করবে, স্পিনটা চেঞ্জ হবে, তখনই তো চুম্বক ধর্মটা প্রদর্শন হবে। স্পিনের তো চেঞ্জ হয় তখনই যাদের বেজোড় ইলেকট্রন থাকে, তাই না? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? খুবই বাজে অবস্থা ক্যামেরাটার, বারবার ডিটেক্টই করতে পারতেছে না সে, কেন করতে পারতেছে না আল্লাহ জানে। আচ্ছা, তাহলে এটা গেল চৌম্বক ধর্ম। যদি বলে যে এটার ম্যাগনেটিক মোমেন্ট বের করো, তাহলে মিউ ইকুয়াল টু রুট ওভার কি করবেন, n ইন্টু n+2। এটা হচ্ছে একক হচ্ছে বিএম। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিএম? বোর ম্যাগনেটর। হোয়াট ইজ দ্য মিনিং অফ বিএম? বোর ম্যাগনেটর। এই বিএম এর ইউনিট হচ্ছে বোর ম্যাগনেটর। ঠিক আছে, বোর ম্যাগনেটর। ক্লিয়ার? আচ্ছা, এই জারণ অবস্থায় যেটা পড়াইলাম, এখানে আরেকটা জিনিস আমি একটু পড়াতে ভুলে গেছি। দুইটার জারণ মানে ভিন্ন জারণ নাই, একটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম 3+,
আরেকটা হচ্ছে জিঙ্ক 2+। এদের বলা যায় যে এর পরিবর্তনশীল জারণ অবস্থা নেই, এটাই ফিক্সড। এদের পরিবর্তনশীল জারণ অবস্থা নেই, এটা ফিক্সড। এটা হচ্ছে এদের জন্য ফিক্সড, এদের জন্য ফিক্সড। এদের পরিবর্তনশীল কোনো জারণ অবস্থা নেই। এদের কোনো পরিবর্তনশীল জারণ অবস্থা নেই, এরা ফিক্সড। এখানে কিছু সমস্যা হয়েছে আমার ফোনের, আল্লাহ জানে ঠিক হবে কিনা। এখন ফোন কেনার যে অবস্থা, ফোন কেনার তো সামর্থ্যই নেই। দেখো, চলে আসেন। আমরা কয়েকটা জিনিস দেখব, যে আয়রন, কোবাল্ট আর নিকেল। আবারও শোনেন, আয়রন, কোবাল্ট, নিকেল। আমরা একটু সেটিংসটা চেঞ্জ করে আসি, ওয়েট। আপনারা একটু ওয়েট করেন, আমি একটু সেটিংসটা ঠিক করে নেই। খুবই বাজে অবস্থা। আচ্ছা, চলে আসেন। আমার মনে হচ্ছে না এটা খুব একটা খারাপ দেখা যাচ্ছে। ইটস কোয়াইট গুড। আচ্ছা, সরি, আমাদের ইয়ে হয়ে গেল। মানে খুবই বাজে যাকে বলে আর কি। তো একটু ওয়েট।
একটু দাঁড়ান, আমাদের একটু সমস্যা হচ্ছে, একটু দাঁড়ান। এটা একটা আলটিমেট সলিউশন দরকার আমাদের। আচ্ছা, আমরা চলে এসেছি, আমরা শুরু করি। যাই হোক, আমাদের পড়া ছিল হচ্ছে যে আমরা পড়তেছিলাম বোর ম্যাগনেটর। বিএমটা কি জিনিস? বিএম কে বলা হচ্ছে বোর ম্যাগনেটর, কথাটা বুঝছেন? বিএম কে বলা হচ্ছে বোর ম্যাগনেটর। আরেকটা হচ্ছে যে আমাদের কিটা আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটাকে বলা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে বারবার যদি আপনাকে বলে যে ফেরোম্যাগনেটিক পদার্থ কোনগুলা, তাহলে অবশ্যই বলবেন আয়রন, কোবাল্ট, নিকেল। আবারও বলি, ফেরোম্যাগনেটিক পদার্থ যদি বলে কোনগুলো, তাহলে বলবেন হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। তিনটা ফেরোম্যাগনেটিক পদার্থ আছে, হ্যাঁ। আচ্ছা, চলে আসেন যে তিনটা ফেরোম্যাগনেটিক পদার্থ আছে। এখন দেখেন, যে ফেরোম্যাগনেটিক পদার্থ আছে। এখন যদি আপনি বলি যে আমি স্ক্যান্ডিনিয়াম 3+, তারপরে দেখবেন যে জিঙ্ক 2+, টাইটেনিয়াম 4+, কপার প্লাস, এইগুলা দেখবেন যে এদের কোনো, আবারও শুনেন, এদের কোনো বেজোড় ইলেকট্রন নাই, এদের কোনো বেজোড় ইলেকট্রন নেই। যদি এদের বেজোড় ইলেকট্রন না থাকে, কথা বুঝেন, যদি এদের বেজোড় ইলেকট্রন না থাকে, সেই ক্ষেত্রে এরা হচ্ছে কি বলেন দেখি, ডায়াম্যাগনেটিক পদার্থ। এদের কোনো বেজোড় ইলেকট্রন নাই, দ্যাটস ওয়াই এরা কি বলেন তো, ডায়াম্যাগনেটিক পদার্থ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এটা দেখেন দেখি, ডায়াম্যাগনেটিক পদার্থ। কারণ কি, এদের তো বেজোড় কোনো ইলেকট্রনই নাই, কথা বুঝছেন? এদের তো বেজোড় কোনো ইলেকট্রন নাই, এই জন্য এরা কি, ডায়াম্যাগনেটিক পদার্থ। আচ্ছা, এরা সাধারণত দেখা যায় যে এরা রঙিন যৌগ গঠন করে। দেখেন, কথা বুঝেন, এরা রঙিন যৌগ গঠন করে। কি যৌগ ভাইয়া? রঙিন যৌগ গঠন করে। আমরা খুব সহজ সহজ জিনিসগুলো থেকে শিখব। রঙিন যৌগ গঠন করে। রঙিন যৌগগুলার আপনার নাম লিখতে হবে। রঙিন যৌগ, যেমন মনে করেন যে আমি সাপোজ কয়েকটা লিখে দেই, যে স্ক্যান্ডিনিয়াম 3+, এর রঙিন যৌগ হবে কি? এটা বর্ণহীন সাধারণত। কেন বর্ণহীন? বর্ণহীন কেন? কারণ এখানে কোনো বেজোড় ইলেকট্রনই নাই এর। ঠিক আছে? যদি বলে টাইটেনিয়াম 3+, টাইটেনিয়াম 3+, এরা দেখবা রক্তবর্ণ, রক্তবর্ণ, অথবা অনেক সময় দেখা যায় যে লালচে বেগুনি, লালচে বেগুনি বর্ণ প্রদর্শন করে। এই টাইপের জিনিসগুলা পড়বা, ঠিক আছে? ক্রোমিয়াম দেখবা, ক্রোমিয়াম 3+, হালকা সবুজ, ক্রোমিয়াম 3+ হচ্ছে হালকা সবুজ। এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ, হচ্ছে দেখা যায় যে ম্যাঙ্গানিজ 3+, দেখা যায় বেগুনি।
ঠিক আছে, নীলাভ যত কিছু আছে ভালো করে বুঝেন, কপার যতগুলো আছে, কপারের যত কিছু আছে, কপারের এইটুকু মনে রাখবেন যে নীলাভ সবুজ বা নীল টাইপের যেগুলা মনে রাখবেন সবগুলা হচ্ছে কপার টাইপের। ঠিক আছে, কপার টাইপের। আচ্ছা, আর কি কি মনে রাখবেন এখানে কালার গুলো একটু মনে রাখেন। জিঙ্ক কি করে? জিঙ্ক সাদা করে। তারপরে হচ্ছে আয়রন কি করে? আয়রনের গুলা পড়বেন, আয়রন 2+, তারপরে আয়রন 3+। এই প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো মতো পড়ে নিতে হবে। ক্লিয়ার? এই প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো মতো পড়ে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে রঙিন যৌগ গঠন করছে খুবই ভালো কথা, এরা কিন্তু ভাইয়া প্রভাবক হিসেবে কাজ করে। আবারও শুনেন, এরা প্রভাবক হিসেবে কাজ করে। যেই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে আমি সেই জিনিসগুলাই লিখবো আর কি। এরা কি কি ভাইয়া? এদের একটা প্রভাবক 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 হিসেবে কাজ করে। এই প্রভাবকের কি আছে ভাইয়া? প্রভাবন ধর্ম আছে। প্রভাবন ধর্ম আছে। প্রভাবকের কি আছে ভাইয়া? প্রভাবন ধর্ম আছে। এই আবার সবগুলা কোথায় গেল এরা? দেখো, প্রভাবকের কি আছে? প্রভাবন ধর্ম আছে। আচ্ছা, এরা প্রভাবক হিসেবে দুইটা ভাবে কাজ করতে পারে। একটা অধিশোষণের মাধ্যমে প্রভাবক, মানে সমসত্ব আর অসমসত্ব যেটা, তার মধ্যে একটা অধিশোষণের মাধ্যমে প্রভাবন সৃষ্টি করতে পারে। ঠিক আছে, এই প্রভাবকের প্রকারভেদ গুলা ভালো মতো পড়বেন, ভালো করে বুঝেন। এটা 4th চ্যাপ্টারে আসবে যে প্রভাবকের প্রকারভেদ গুলা কত টাইপের। হ্যাঁ, প্রভাবকের প্রকারভেদ গুলা কত ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাবজর্পশন আর একটা হচ্ছে অ্যাডজর্পশন প্রসেস। ঠিক আছে, আচ্ছা চলে আসেন। যেটা বলছিলাম যে এরা প্রভাবক হিসেবে কাজ করে। সাপোজ যদি আমি মনে করি যে এইখানে টাইটেনিয়াম কি হিসেবে কাজ করে? প্রভাবক হিসেবে কাজ করে টাইটেনিয়াম ট্রাইক্লোরাইড। এটা পলিমারকরণের প্রভাবক হিসেবে কাজ করে। পলিমারকরণের প্রভাবক হিসেবে কাজ করে। কথাটা বুঝেন? প্রভাবক তাহলে কে? টাইটেনিয়াম। টাইটেনিয়াম ক্লোরাইড কি হবে? ট্রাইক্লোরাইড। পলিমারকরণের প্রভাবক হিসেবে কাজ করবে। ভ্যানাডিয়াম অথবা প্লাটিনাম, যেই জিনিসগুলো একটু না পড়লেই নয়। ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড অথবা প্লাটিনাম কি? প্লাটিনাম হচ্ছে স্পর্শ পদ্ধতিতে, ভালো করে বুঝেন, স্পর্শ পদ্ধতিতে তোমার সালফার ট্রাই অক্সাইড যে তৈরি হয় সেটাতে প্রভাবক হিসেবে কাজ করে। আয়রন চূর্ণ, সে আয়রনটাও প্রভাবক হিসেবে কাজ করে, সেটা হচ্ছে হেবার বস পদ্ধতিতে। হেবার বস পদ্ধতিতে ভাই, এটা পেইড কোর্সেও পাবা না এরকম পদ্ধতিতে। একটু কাইন্ডলি জয়েন করো সবাই, লাইভটা শেয়ার দিয়ে দাও। আসলে কষ্ট করেই তো ক্লাসটা নিচ্ছি, একটু লাইভটা শেয়ার দিয়ে দাও। লাইভটা শেয়ার দিয়ে দাও, একটা শেয়ার হয়েছে মাত্র। আচ্ছা চলে আসো তাহলে। হেবার বস পদ্ধতিতে কাজ করে। ঠিক আছে, নিকেল কিভাবে কাজ করে? নিকেলের গুঁড়া, নিকেলের গুঁড়া যেটা কাজ করে, নিকেলের গুঁড়া হচ্ছে হাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশনের জন্য কাজ করে। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। ঠিক আছে, প্লাটিনাম অসওয়াল্ট পদ্ধতিতে যখন হচ্ছে আমরা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করি, অসওয়াল্ট নাইট্রিক অ্যাসিড যেটা আর কি, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করি, তখন হচ্ছে প্লাটিনাম কাজ করে। ঠিক আছে, ম্যাঙ্গানিজ, এটা একটু ভালো মতো পড়বা। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এটা অনেক সময় দেয়া থাকে। এটা হচ্ছে KClO3, এটা বিয়োজিত হয়ে KCl+O2, এটাতে কাজ করে। কথা বুঝছেন? এই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন। এই জিনিসগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা যেটা কথা বলবো যে এখানে প্রভাবকের ক্ষেত্রে কোন প্রভাবকগুলা কিসে কাজ করে, আরেকটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে তাপমাত্রাগুলা। তাপমাত্রাগুলো ভালো মতো পড়বেন। প্রভাবকের আবারও বলি, এই প্রভাবকগুলা যেগুলা লিখে দিছি এগুলা পড়বেন, আরেকটা তাপমাত্রাগুলা পড়বেন।
তাহলে আপনার দেখা যাবে যে অনেকটাই কাভার হয়ে গিয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসেন, আমি আজকে বলছিলাম বেসিক টাইপস ক্লাস নিব, তো ওইটাই নিচ্ছি। এরা জটিল যৌগ গঠন করে, এইখানে একটু আমাদের টাইম লাগবে। জটিল যৌগ গঠন করে, এখানে আমরা জটিল যৌগের সংকরায়নটা শিখে নেব একবারেই। আচ্ছা, জটিল যৌগ যদি গঠন করে তাহলে বুঝবেন এখানে কয়েকটা জিনিস থাকে। K4, আমি একটা দিয়ে দেখাবো, FeCN6। এখানে আয়রন হচ্ছে সেন্ট্রাল মেটাল বা কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল মেটাল অথবা কেন্দ্রীয় পরমাণু। এই সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড। এই লিগ্যান্ড অনেক প্রকারের আছে, মনোডেন্টেড লিগ্যান্ড, তারপরে বাইডেন্টেড লিগ্যান্ড, পলিডেন্টেড লিগ্যান্ড। পলিডেন্টেড লিগ্যান্ডের একটা উদাহরণ পড়বেন EDTA। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বেন। এইটা হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, লিগ্যান্ডের আরো একটা ক্লাসিফিকেশন আছে, স্ট্রং ফিল লিগ্যান্ড, আরেকটা হচ্ছে উইক ফিল লিগ্যান্ড। কথাগুলো বুঝেন, বুঝা বুঝা পড়বেন, ইনশাল্লাহ কোপ দিতে পারবেন। আমার ক্লাস করে আপনি কোপ দিতে পারবেন। তাহলে একটা হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ড, আরেকটা হচ্ছে উইক ফিল লিগ্যান্ড। আচ্ছা, এই যে সায়ানাইডে 6, এই 6টাকে বলা হয় কোঅর্ডিনেশন নাম্বার অথবা সন্নিবেশ সংখ্যা। এই সন্নিবেশ সংখ্যা যতগুলা লিগ্যান্ড থাকবে ঠিক ততগুলা লিগ্যান্ডের সংখ্যাটাই সন্নিবেশ সংখ্যা। এখন সাপোজ মনে করেন ক্লোরিন আছে 2টা, মনে করেন সায়ানাইড আছে 4টা, তাহলে এই 2টা যোগফল হবে সন্নিবেশ সংখ্যা, তার মানে এখানে আসবে 6। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই 2টা যোগফল হবে সন্নিবেশ সংখ্যা, তার মানে আপনি বলতে পারতেছেন যে যতগুলো আমার লিগ্যান্ড থাকবে তার যোগফলটাই সন্নিবেশ সংখ্যা। এইটুকু বলা হয় সন্নিবেশ বলয় বা কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই পুরো অংশটাকে বলা হয় সন্নিবেশ বলয়, সন্নিবেশ বলয় বা কোঅর্ডিনেশন স্ফিয়ার। কথা ক্লিয়ার হয়েছে? সন্নিবেশ বলয়। এখন চলে আসি যে ভাই এখান থেকে কি আসে। এখান থেকে মেইনলি আসে হচ্ছে এদের কি আসে জানো? সংকরায়নটা আসে, সংকরায়নটা আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সংকরায়নটা আসে। কথা ক্লিয়ার? এদের সংকরায়নটা আসে। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি শেষ করব, বেশিক্ষণ সময় নিব না। এদের সংকরায়নটা আসে, আমরা নেক্সট দিন আরো একটা এটার ক্লাস নিব, এটার রুটিন আরেকবার চেঞ্জ হবে। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ করতে পারি, বাট আরেকটা ক্লাস নিতে হবে এটার। আমরা আরেকটা ক্লাস এটার এক্সট্রা দিয়ে দিব। যাই হোক, চলে আসেন। তো এটা সংকরায়ন যেটা, সংকরায়ন যেটা সেটা একটু ভালো মতো মনে রাখবেন। এইটার এটা সংকরায়নটা আমরা নির্ভর করব হচ্ছে 2টা জিনিস দেখব, একটা হচ্ছে লিগ্যান্ডের, একটা হচ্ছে লিগ্যান্ড দেখব, আরেকটা দেখব হচ্ছে সন্নিবেশ সংখ্যা। শেষ। কি দেখবো ভাইয়া? একটা লিগ্যান্ড আর একটা সন্নিবেশ সংখ্যা। ক্লিয়ার? আমরা কি কি দেখবো? একটা লিগ্যান্ড আর একটা কি সন্নিবেশ সংখ্যা দেখবো ভাইয়া, একটা লিগ্যান্ড আর একটা সন্নিবেশ সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এই ক্লিয়ার হয়েছে? একজন জানাও, ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যাই হোক, দেখেন লিগ্যান্ড এবং সন্নিবেশ সংখ্যা ভাইয়া কিভাবে দেখবেন? দেখেন, মনে করেন যে এখানে স্ট্রং ফিল লিগ্যান্ড এবং উইক ফিল লিগ্যান্ড, এটা বুঝতে হবে। স্ট্রং ফিল লিগ্যান্ড আমি আপনাকে বলে দিচ্ছি যে কোনগুলা স্ট্রং ফিল লিগ্যান্ড, আর উইক ফিল লিগ্যান্ড কোনগুলা সেটাও আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখেন সায়ানাইড মাইনাস এগুলো হচ্ছে স্ট্রং ফিল লিগ্যান্ড। কথাটা বুঝেন, কথাটা বুঝতে হবে। দেখেন সায়ানাইড মাইনাস,
CO মাইনাস NO NH3 NH3 না অনেক সময় নিউট্রাল ফিল্ড লিগ্যান্ড ধরা হয়, অনেক সময় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ধরা হয়। যাই হোক, এখন আমরা লিগ্যান্ডের উপর এই কয়েকটাকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে মনে রাখো, ঠিক আছে? এই কয়েকটাকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে মনে রাখো। এখন যদি আমি দেখি যে একটা উদাহরণে চলে যাই, CuNH3, এখানে একটা জিনিস ইয়ে করো যে অ্যামোনিয়াটাকে দিও না, অ্যামোনিয়াটাকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অনেকেই ধরে অনেকেই ধরে না, এখানে একটা ঝামেলা আছে। CuNH3 4 সরি SO4। এখন দেখো, প্রথমেই দেখবা সন্নিবেশ সংখ্যা, ঠিক আছে? সন্নিবেশ সংখ্যা 4, তাহলে আমার হয় sp3 হবে আর না হয় sp2d হবে, যে কোনো একটা হবে। আবারও মনে রাখবেন, সন্নিবেশ সংখ্যা আপনি ধরেন যদি দেখেন যে এখানে অবশ্যই কপার কি আমার ডি ব্লক ইলামেন্ট, তাই কি না? ডি ব্লক ইলামেন্ট, তাহলে ডি ব্লক ইলামেন্টের কথা বুঝেন, ডি ব্লক ইলামেন্ট যদি থাকে তাহলে অবশ্যই ডি আসবে। এখন DsP2ও হতে পারে। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, ভালো করে বুঝেন, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডি আগে যাবে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডি আগে যাবে। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, তাহলে ডি পরে যাবে। সহজ কথা। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডি পরে যাবে, যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে ডি আগে আসবে। তার মানে আমার এটা আমি উইক ফিল্ড লিগ্যান্ড, এটা আমার উইক ফিল্ড লিগ্যান্ড, তার মানে আমার কি আসে? sp2d। এটুকু ক্লিয়ার হয়েছে? sp2d, ঠিক আছে? এরপরে আসেন, এরপরের হিসাবটায় আসি। যদি মনে করেন যে এরকম আসে K2NiCN4, যদি এটার আপনার বলে যে সংকরায়ন কি হবে বা হাইব্রিডাইজেশন কি হবে, এটাও দেখেন 4, তার মানে 4 হইলে আমার তিনটা অপশন আছে, sp3, আপনার sp2d অথবা dsp2, তিনটার মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখেন সায়ানাইড কি? এটা হচ্ছে আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড কি আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে আমি কি বলছি? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি আসে তাহলে ডি আগে আসবে। ডি কিসে আসবে ভাইয়া? আগে আসবে। তাহলে ডি আগে আসো, ডি যদি আগে নিয়ে আসো তাহলে কি অ্যান্সার আসবে? ডি নিয়ে আসো, তাহলে DsP2 আসবে। তার মানে আমার আসবে হচ্ছে DsP2। এইটা হচ্ছে আমার হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে এর সংকরায়ন। আচ্ছা, যদি এর সংকরায়ন এটা হয়ে থাকে ভাইয়া, অনেক কথা আছে এগুলাতে। এখন যদি আমরা এরকম আসি, সাপোজ সিলভার NH3 2 Cl, যদি এরকম টাইপের আসে তখন কি করবেন? এখানে কয়টা আছে? দুইটা আছে।
কোনো কথা নাই, দুইটা আছে, তার মানে দুইটা আসলে একমাত্র সম্ভব হচ্ছে এসপি। এইটার নাম অনুসারে এই যে সন্নিবেশ সংখ্যা যে আছে এইটা আপনি এর পাওয়ারের সাথে যোগ করবেন, তাতেই হবে। এখন চলে আসি ভাই, আকারগুলা মনে থাকে না। এসপি, SP2, SP3, তারপরে হচ্ছে SP2D, SP3D2। আচ্ছা, এইটার একটা করান দেখি ভাইয়া। হ্যাঁ, এইটার একটা করাই দিই। আপনারা ক্লাসগুলো করছেন না, আদৌ আপনারা ঠিক করছেন কিনা আমি জানি না, বাট ক্লাসগুলো করা উচিত আপনাদের। চলে আসেন, যদি আমি এরকম করি FeH2O6 আপনার Br2। এখন দেখেন যে এইটা সংকরায়ন আপনি কি করবেন, এটা সংকরায়ন আপনি কি করবেন, এখানে 6 আছে, 6 মিলান 6 হচ্ছে এই যে দেখেন SP3D2 অথবা D2SP3। এটা কি আমার উইক ফিল্ড লিগ্যান্ড, এটা কি আমার ভাইয়া উইক ফিল্ড লিগ্যান্ড। কথাগুলো বুঝবেন, এটা হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। যদি উইক ফিল্ড লিগ্যান্ড হয়, কথাগুলো বুঝেন তাতেই হবে। এটা হচ্ছে আমার উইক ফিল্ড লিগ্যান্ড। এখন উইক ফিল্ড লিগ্যান্ড হইলে আমার ডি কোথায় যাবে, পরে যাবে, ডি আগে আসবে না। ডি আগে কখন আসবে, যখন আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে। ঠিক আছে, ডি আগে আসবে যখন আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে, তার মানে এটা হবে যে SP3D2। এই কথা বোঝা গেছে ফারজানা? আমি একজনকে ক্লাস করাবো ইনশাল্লাহ, সে একজনই আমার কাছে হিট। কথা বোঝা গেছে? ওয়ালাইকুম আসসালাম মুসাইদ ভাই, কেমন আছেন? আচ্ছা, এখন চলে আসেন SP3D2, আরেকটা আছে SP3D3। চলে আসেন এখানে 1 1, তার মানে আপনি দুইটা ফোঁটা দিয়ে হাইয়েস্ট রাখতে পারবেন সরল রেখা, তার মানে আপনার এটা সরল রেখা হবে। SP2 2 আর 1 3, তার মানে আপনার তিনটা রেখা হইলে ত্রিভুজ, কোনো কথা নাই। ঠিক আছে, তিনটা রেখা কি ত্রিভুজ আকৃতির, কথা বুঝছেন? তিনটা ফোঁটা দিয়ে আপনি ত্রিভুজ আকার, যে কোনো ত্রিভুজ আকার রাখতে পারবেন। এখন দেখেন 3 আর 1 4, চারটা ফোঁটা দিয়ে আপনি চতুস্থলক যে কোনো কিছু আসবেন, তার মানে এটা চতুস্থলক। ভাইয়া এটাও চারটা, 2 আর 1 3 আর 1 4, চারটা ফোঁটা দিয়ে দেখবেন যে সব থেকে জটিল হচ্ছে বর্গ আঁকা, মানে আপনার চতুস্থলক যে পোর্শন গুলো আছে তার মধ্যে রম্বস টম্বস এগুলা মোটামুটি আঁকা যায় সহজ, রম্বসটা আঁকা টাফ, বাট সব থেকে জটিল বলতে আমার বর্গটাই লাগে, কারণ বর্গটা সবগুলাই মিলাইতে হয়। ঠিক আছে, সবগুলা মিলাইতে হয় এবং চারটা বাহুই সমান হতে হয়, তার মানে সব থেকে জটিল হচ্ছে এটা, তার মানে এটা হচ্ছে সমতলীয় বর্গাকার। এইটুকু মনে রাখবেন যে বর্গের মতো, চতুস্থলকে বাট বর্গের মতো, বাট একটু হার্ড, বর্গাকার। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে SP3D, এইটা ছিল, এটা একটু লেখেন SP3D। SP3D মানে কি, 3 আর 1 4 আর 1 5, যখন দেখবেন বেজোড় গুলা আছে, কথা বুঝেন, যখন দেখবেন বেজোড় গুলা আছে, বেজোড় 3 7 এরকম যখন আছে, তখন আপনি কি করবেন, 2 আগে আলাদা করে নেবেন, 2 আগে আলাদা করে বাকিটা যোগ করেন 3। ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, কথা বুঝেন। SP3D, এখন দেখেন এইটাতে মিলাই, 3 আর 3 কত, 6 আর 1 7, যখনই দেখবেন 3 হয় না 5 7 এরকম, কারণ 3 3 যোগ হয়। ঠিক আছে, 3 3 যোগ হয়, 0 যোগ 3, 5 7 এগুলাতে যখন আসবে তখন মজা বুঝেন যে 2 যোগ 5, তাহলে কি পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, তার মানে আপনি যখনই দেখবেন যে আপনার 5 7 এই টাইপের গুলো আছে, আবারও শোনেন, যখনই দেখবেন 5 7 এই টাইপের গুলো আছে, তখনই আপনাকে 3 আর এই যে 5 5 আর 7, 3 তো 0 যোগ 3, মানে 3 2 আলাদা করে বাকিটা করবেন। ঠিক আছে, যাই হোক, এখন কথাটা বুঝেন,
যে এগুলা মনে রাখার বুদ্ধি হচ্ছে এটা, যে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। এখন কথাটা বুঝেন যে এইটা কত ভাইয়া, এটা হচ্ছে 6, 6 হচ্ছে অষ্টতলকীয়। 6 কি ভাইয়া? অষ্টতলকীয়। কথা বুঝছেন? অষ্টতলকীয়। এই কথাগুলা ক্লিয়ার হইছে? কথাটা ক্লিয়ার হইছে? অষ্টতলকীয়। কথা ক্লিয়ার হয়েছে? কথা ক্লিয়ার হয়ে থাকলে জানান আমাকে। কথা ক্লিয়ার হয়েছে বাছাধনেরা? তাড়াতাড়ি জানান। আচ্ছা, আমরা খুব বেশিক্ষণ আর কন্টিনিউ করব না, আমরা আর হয়তো বা 10 মিনিট কন্টিনিউ করতে পারি। যাই হোক, দেখেন আমরা বিভিন্ন অক্সাইড, যে আমরা ডি ব্লকের দেখি নাই, আমরা পি ব্লকের বিভিন্ন অক্সাইড গুলো একটু ভালো মতো পড়বেন। পি ব্লকের বিভিন্ন অক্সাইড গুলো ভালো মতো পড়বেন, বিভিন্ন অক্সাইড। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের কয়টা অক্সাইড? নাইট্রোজেনের 5টা অক্সাইড। 5টা অক্সাইডে মনে রাখবেন যেখানে সিঙ্গেল ও আছে, যেখানে সিঙ্গেল ও আছে সে হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। যেখানে সিঙ্গেল ও আছে সে হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। আবারও শুনে রাখেন, যেখানে সিঙ্গেল ও আছে সেটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। যেখানে সিঙ্গেল ও আছে সেটা হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এটা একদম যেমন নাইট্রোজেন, এই যে NO, নাইট্রোজেন মনোঅক্সাইড, নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস N2O, এই দুইটা হচ্ছে নিরপেক্ষ। আর মনে রাখবেন যে বাকিগুলা অম্লীয়। বাকিগুলা অম্লীয়। আচ্ছা, সবসময় মনে রাখবেন যে অধাতুর যে অক্সাইড গুলা, অধাতুর অক্সাইড যেগুলা আছে, অধাতুর অক্সাইড এটা হচ্ছে সবসময় অম্লীয় হবে। আর ধাতুর অক্সাইড গুলা ক্ষারকীয়। ধাতুর অক্সাইড ক্ষারকীয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা একটু বুঝেন, বলেন কথাগুলো ক্লিয়ার কিনা। আমরা বিভিন্ন তথ্য দিতে চাই, যদি আপনারা ক্লাস করতে চান তাহলে ক্লাস সংখ্যা বাড়াবো। আচ্ছা, আপনারা কি এইটার কি মানে ডিটেলস ক্লাসটা চান? তাহলে আমি ক্লাস সংখ্যা বাড়াই দেবো, কোনো সমস্যা নেই আমার, বুঝছেন? ক্লাস সংখ্যা আমি বাড়িয়ে দেব। আরো হয়তো একটা ক্লাস লাগতে পারে এখানে, যতগুলা পড়ানো এখানে। যাই হোক, চাই নাই এতগুলা পড়াইতে, তার মধ্যে পড়াতে হচ্ছে। চলে আসেন, আমরা শেষ করব, বেশিক্ষণ ইয়ে করব না। ক্লাস তো চান কিন্তু আপনারা তো শেয়ার দেন না। চলে আসেন। অধাতুর অক্সাইড গুলা ক্ষারীয়। এখন চলে আসি যে ভাইয়া উভধর্মী অক্সাইড কোনগুলা? উভধর্মী অক্সাইড কথাগুলো বুঝছেন? আমি একদম গোছায় দিচ্ছি আপনাকে, আপনি শুধুমাত্র পড়বেন। উভধর্মী অক্সাইড কোনগুলা? আচ্ছা, উভধর্মী অক্সাইড এটা একটু মনে রাখবেন যে কালাম মামা জানে, এটা আমি একটু কবিতা দিচ্ছি। কালাম মামা জানে, ঠিক আছে? লেখেন, কালাম মামা জানে তুমি গেলে, তুমি গেলে সোহাকে পাবো আমি। খুব মজার একটা। আচ্ছা, আমি পাবো, যাই হোক। আবারও শোনেন, এখানে কালাম মামা বলছে যে কালাম মামা জানে যে কালাম মামার যে বন্ধু আছে, বা কালাম মামার বন্ধুর নাম মনে করেন তুহিন, তো তুহিন গেলে
সোহাকে পাবো আমি। যাই হোক, ওর বন্ধুকে বলছে, তো কথার কথা এটা একটু পড়বেন। কালাম মামা Cr2O3, মামা MnO2 জানে জিঙ্ক অক্সাইড, তুমি টেলুরিয়াম অক্সাইড গেলে Ga2O3, গ্যালিয়াম অক্সাইড, সোহাকে স্ট্যানামের অক্সাইড, স্ট্যানিক অক্সাইড, ঠিক আছে, পাবো লেডের অক্সাইড, আমি অ্যালুমিনিয়ামের অক্সাইড, আরেকটা হচ্ছে আর্সেনিকের অক্সাইড। এইগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আমার উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড কোনগুলা ভাইয়া? যে কালাম মামা জানে তুমি গেলে সোহাকে পাবো আমি, ঠিক আছে, কালাম মামা জানে তুমি গেলে সোহাকে পাবো আমি। আর নিরপেক্ষ অক্সাইড আমি যেগুলা বলছিলাম, যে নিরপেক্ষ অক্সাইড কোনগুলা, নিরপেক্ষ অথবা প্রশম অক্সাইড যেগুলাকে বলবো, নিরপেক্ষ অক্সাইড, আমাদের এই ক্লাসগুলো আপনারা ইয়েতে পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন। নিরপেক্ষ যে অক্সাইড গুলো আছে এগুলা একটু মনে রাখবেন। এগুলা আমি কবিতা দিতে যাচ্ছি না, আপনি জানেন পানি, যেখানে সাধারণত দেখবেন যে ওর একটা করে থাকে, আবারও শুনেন, যেখানে দেখবেন সাধারণত একটা করে অক্সিজেন থাকে, যেমন H2O2 আছে, হাইড্রোজেন পার অক্সাইড আছে, কিন্তু দেখেন এখানে পার অক্সাইডে দুইটা, কিন্তু আপনি দেখেন এটা হচ্ছে হাইড্রোজেনের অক্সাইড, ঠিক আছে। ডাইহাইড্রোজেন মনো অক্সাইড, যেখানে দেখবেন মনো ওয়ার্ড গুলো আছে সাধারণত তারাই, যেমন কার্বন মনো অক্সাইড, এটাও নিরপেক্ষ অক্সাইড। এই যে মনো অক্সাইড যেখানে যেখানে আছে সেটা, যেমন নাইট্রোজেন মনো অক্সাইড একটা, যেমন নাইট্রাস অক্সাইড N2O, এই জিনিসগুলো হচ্ছে আমার নিরপেক্ষ অক্সাইড। তার নিরপেক্ষ অক্সাইড মনে রাখার বুদ্ধি কি? নিরপেক্ষ অক্সাইড মনে রাখার বুদ্ধি সাধারণত, নিরপেক্ষ অক্সাইড মনে রাখার বুদ্ধি হচ্ছে যে সাধারণত, আমি বলতেছি না সবগুলা, যে একটা অক্সিজেন থাকে, একটা অক্সিজেন থাকবে। ক্লিয়ার? একটা অক্সিজেন থাকবে। এই জিনিসগুলো একটু পড়বেন। আরো কিছু কিছু অক্সাইড আছে, আমি একটু শেষ করি, অক্সাইড পার্টটা আজকে শেষ করব। এরপরে চলে আসেন পার অক্সাইড। আমি অক্সাইড পার্টটা আগে শেষ করে দেই। পার অক্সাইড কিছু কিছু আছে, একটা হচ্ছে ক্ষারকীয় পার অক্সাইড, ক্ষারকীয় পার অক্সাইড, অম্লীয় পার অক্সাইড, আর আরেকটা হচ্ছে প্রশম পার অক্সাইড। তিন টাইপের পার অক্সাইড আছে। চলে আসেন ক্ষারকীয় পার অক্সাইড কোনটা? Na2O2। পার অক্সাইড মানে পার করে ফেলা, পার মানে কি মনে রাখবেন, পার করে ফেলা, পার করে ফেলা। আর পার অক্সাইড বন্ড ও বন্ড ও বন্ড ও, এটা হচ্ছে পার অক্সাইড বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে পার অক্সাইড বন্ড। তাহলে পার অক্সাইড মানে মনে রাখবেন পার করে ফেলা, মানে অক্সিজেন একটা আছে, অক্সিজেন দুইটা হবে, সাধারণত অক্সিজেনের একটাই থাকার কথা, কারণ এই পাশে N2O হয়, নর্মাল অক্সাইডের থেকে পার করে ফেলবে, আরেকটা অক্সিজেন এক্সট্রা থাকবে, দ্যাটস ইট, শেষ। যেমন BaO2, তারপরে ক্যালসিয়ামের অক্সাইড CaO2, পার অক্সাইড, কারণ ক্যালসিয়ামের অক্সাইড কি CaO। অম্লীয় পার অক্সাইড কোনগুলা ভাইয়া? দেখেন অম্লীয় পার অক্সাইড কোনগুলা, অম্লীয় পার অক্সাইড হচ্ছে CrO4, H2O7, Cl2O7, SnO3, SnO3, আর এটা হচ্ছে Cl3। এগুলা হচ্ছে অম্লীয় পার অক্সাইড। প্রশম পার অক্সাইড কোনটা? H2O2। ভাইয়া H2O2 নিয়ে অনেক কিছু পড়ার আছে। H2O2 কে আপনার 30% জলীয় দ্রবণকে বলা হয় পার হাইড্রল, পার হাইড্রল। তাহলে কি বললাম? H2O2 এ 30% যে জলীয় দ্রবণটা আছে সেটাকে আমরা কি বলবো? পার হাইড্রল। কথা বোঝা গেছে? পার হাইড্রল। কথা ক্লিয়ার হয়েছে? চলে আসেন পলিঅক্সাইড।
চলে আসেন পলি অক্সাইড। পলি মানে কি? পলি, পলি MnO2 পলি অক্সাইড, আরেকটা হচ্ছে PbO2। এই দুইটা মাস্ট বি মনে রাখবেন যে নিচের কোনটি পলি অক্সাইড। অক্সাইডের ঝামেলাগুলা মিটায় ফেলেন এখানে। নিচের কোনটি পলি অক্সাইড, কোনটি প্রসম পার, পার অক্সাইড মনে রাখার বুদ্ধি হচ্ছে পার, পার অক্সাইড বন্ড থাকবে। পার অক্সাইড মনে রাখার বুদ্ধি কি? পার অক্সাইড বন্ড থাকবে। পলি অক্সাইড দুইটা মনে রাখবেন, MnO2 PbO2। ঠিক আছে, লেডের PbO2 MnO2 ম্যাঙ্গানিজের অক্সাইড। ঠিক আছে, ক্লিয়ার? মিশ্র অক্সাইড, কথাটা মনে রাখবেন। বলছি কি মিশ্র অক্সাইড তার মানে মিক্সচার থাকবে, কথা বুঝেন, মিক্সচার থাকবে। যেমন দেখেন Fe3O4, এই দুইটা মিশ্র অক্সাইড। কার কার মিশ্রণ? FeO ইন্টু Fe2O3 এর মিশ্রণ। এরপরে Mn3O4, এ একটা মিশ্র অক্সাইড, তার মানে 2MnO প্লাস MnO2, এটা হচ্ছে মিশ্র অক্সাইড। আচ্ছা, এরপরে যেটা আসে লেডের অক্সাইড Pb3O4, এটাও 2PbO প্লাস PbO2 লেডের অক্সাইড। আবার এইটা কি আপনার PbO2, এটা কি পলি অক্সাইড। আরেকটা হচ্ছে নাইট্রোজেনের N2O4, NO2 প্লাস NO2, এইগুলা হচ্ছে আমার মিশ্র অক্সাইড। কথাটা বুঝেন, এগুলা হচ্ছে আমার মিশ্র অক্সাইড। তাহলে মিশ্র অক্সাইড কোনগুলা ভাইয়া? দেখেন মিশ্র অক্সাইড আয়রন, ম্যাঙ্গানিজের, লেডের, নাইট্রোজেনের। কয়টার আছে? চারটার মুখস্থ করলেই হয়ে যাবে। আয়রন, ম্যাঙ্গানিজ, লেড, নাইট্রোজেন। আয়রন, ম্যাঙ্গানিজ, লেড, নাইট্রোজেন। কবিতা মনে রাখার কোনো প্রশ্নই উঠে না, ঠিক আছে? কবিতা পড়বেন না। আয়রন, ম্যাঙ্গানিজ, লেড, নাইট্রোজেন। ঠিক আছে, আয়রন, ম্যাঙ্গানিজ, লেড, নাইট্রোজেন। তাহলে এই জিনিসটা পড়বা। সাব অক্সাইড, সাব অক্সাইড, সাব অক্সাইড কোনগুলা ভাইয়া? ভালো করে মনে রাখেন, দুইটা মনে রাখবেন, Pb2O, আরেকটা হচ্ছে C2O। এই দুইটা হচ্ছে সাব অক্সাইড, সাব অক্সাইড। ঠিক আছে, সাব অক্সাইড। আচ্ছা, আরেকটা সুপার অক্সাইড আছে, সুপার অক্সাইড। এগুলাতে আসলে মেইনলি জারণ সংখ্যাগুলো পড়া লাগে, কিন্তু জারণ সংখ্যাগুলো এখন আমি পড়াচ্ছি না। সুপার অক্সাইড যেটা আছে সেটা হচ্ছে KO2, আরেকটা হচ্ছে RbO2। ঠিক আছে, এটা হচ্ছে সুপার অক্সাইড। কি ভাইয়া? এটা সুপার অক্সাইড, সুপার অক্সাইড, সাব অক্সাইড, সুপার অক্সাইড। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হইলে বলেন, ক্লিয়ার হয়েছে কিনা বলেন, তাড়াতাড়ি জানান। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন ভাইয়া এটা মনে রাখবো কিভাবে? আমরা লাস্ট জিনিসটা মনে রাখেই চলে যাচ্ছি। আচ্ছা, দেখেন যখন সাধারণ অক্সাইড থাকে, সাব অক্সাইডে যেটা ভালো করে বুঝবেন, সকল পার আমরা একটু এগুলা মনে রাখার বুদ্ধিতে আসি। পার অক্সাইড যেটা, একটু বোঝার চেষ্টা করেন। পার অক্সাইডে আপনার অক্সিজেনের যে জারণ মান সেটা হচ্ছে -1, এটা মনে রাখবেন। অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। আমরা শেষ করবো খুবই তাড়াতাড়ি, ওটা মিটিংও আছে। অক্সিজেনের জারণ মান -1। আচ্ছা, সুপার যে অক্সাইডটা আছে, সুপার অক্সাইড, পলি অক্সাইড মনে রাখবেন। সুপার যে অক্সাইডটা আছে, সুপার অক্সাইডে কত? -1/2। এটা একটু মনে রাখবেন। যেখানে দেখবেন যে -1/2 আছে, সকল প্রকার সুপার অক্সাইডে আপনার -1/2। ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে? এই দুইটা মনে রাখবেন যে সুপার অক্সাইডে -1/2, পার অক্সাইডে -1, আর বাকিগুলোতে -2। মিশ্রতে তো মিশ্রই, আর পলি অক্সাইড এটাতে n-তম থাকে। ঠিক আছে? আচ্ছা, যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের এইটার জন্য আরো একটা ক্লাস দেয়া হবে। আমরা নেক্সট ক্লাসে আমরা হাইব্রিডাইজেশন করব। আর হচ্ছে আমরা নেক্সট ক্লাস হয়তো শনিবারেই হবে ইনশাল্লাহ। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে শেয়ার দিবেন, বেশি বেশি করে শেয়ার দিবেন, বন্ধুদের গ্রুপে ইনভাইট দিবেন। আল্লাহ হাফেজ।